ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। চূড়ান্ত তালিকা প্রকাশ, ৪২,৭৬১ কেন্দ্রে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকায় 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবেন না, বললেন ফয়জুল করিম। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব বাংলাদেশে পড়বে কিনা জানালো আবহাওয়া অফিস। বেনাপোলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। ঝিনাইদহে 5 দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। সেই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানায় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবৃতিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। বিবৃতিতে জানানো হয়, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স প্রোগ্রাম অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। গতকাল রোববার মিট দ্য রিপোর্টার্স প্রোগ্রাম অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশন থেকে 23টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে 13টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই। আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। কারণ এই জিনিসগুলো ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে, যেগুলো নভেম্বরের পরে আর করতে পারবো না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য ৪২,৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্রে 2,44,649টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ 1,15,137টি আর মহিলা ভোট কক্ষ 1,29,602টি। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব। এনসিপির প্রতীক ইস্যুতে আক্তার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি। সাভারে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত 12টা থেকে ভোর 4:30 পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় রাতভর রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে মোটরসাইকেলে থাকা সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালান। এতে কয়েক কক্ষ ভাঙচুর হয় এবং একাধিক শিক্ষার্থী আহত হন। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের মধ্যে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় 1000 শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন এবং শুরু হয় ব্যাপক সংঘর্ষ। বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হন জনগণ। আর কত, আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।
বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির ফয়জুল করিম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রোববার বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে তিনি আরও বলেন, মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা আগামীকাল মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। যদিও বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে, ফলে বাংলাদেশের দিকে বাতাস কম, তবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার রাত থেকে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি 28 অক্টোবর সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে। যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্থানীয় আজিজুর রহমানের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানিয়েছে, সকালে মেইন রোডের পাশে অবস্থিত পুকুরে মরদেহ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা, ওই যুবককে হত্যা করে রাতে কোনো এক সময় পুকুরে ফেলে রাখা হয়েছে। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক মানিক কুমার সাহা জানিয়েছেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি, তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম ও সেক্রেটারি আব্দুল আওয়াল সহ নেতারা বক্তব্য দেন। বক্তারা নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ, PR পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি তুলে ধরেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।